বাংলা বানান দ্বিতীয় অধ্যায়। বাংলা ভাষায় বানানবিধি শেখার সময় আমাদের জানতে হবে সঠিক বানান প্রয়োগ করতে শেখার জন্য ব্যাকরণ, শব্দের ব্যুৎপত্তি, শব্দের উৎস সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকা আবশ্যক। শব্দের গঠন কিভাবে হয়েছে সেই সম্বন্ধে শব্দের ব্যুৎপত্তিগত ধারণা না থাকলে, কোন শব্দ কিভাবে কোথা থেকে এসেছে জানা না থাকলে শব্দের বানান সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হবে না। এক্ষেত্রে মনে রাখতে হবে বাংলা ভাষার উৎপত্তি সংস্কৃত ভাষার পথ ধরে। বাংলা ভাষায় সংস্কৃত ভাষার শব্দ যেমন একটি বিরাট স্থান জুড়ে আছে, তেমনি বাংলা ভাষার ব্যাকরণও সংস্কৃত ব্যাকরণ থেকে অনেকাংশে গৃহীত হয়েছে। সংস্কৃত শব্দগুলি তৎসম শব্দ নামে বাংলা শব্দভাণ্ডারের বিশাল অংশ জুড়ে অবস্থিত। এই শব্দগুলির ব্যবহারের ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের নিয়ম যা বাংলা ব্যাকরণে গৃহীত হয়েছে সেই নিয়মই প্রযোজ্য হবে বলাই বাহুল্য। বানানবিধি শেখার আগে বাংলা ভাষায় বানান নিয়ে কোথায় কোথায় সমস্যা হতে পারে তা দেখে নেওয়া দরকার। স্বরধ্বনি ব্যবহারের ক্ষেত্রে বানানের সমস্যার প্রধান কারণ হল একই স্বরধ্বনির হ্রস্ব ও দীর্ঘ ভেদ, যেমন হ্রস্ব ই এবং দীর্ঘ ই, আবার হ্রস্ব উ এবং দীর্ঘ উ। সংস্কৃত ভাষায় ই, উ প্রভৃতি স্বরধ্বনিগুলির হ্রস্ব ও দীর্ঘ ভেদে আলাদা উচ্চারণ ছিল। তাই হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ ইত্যাদি ধ্বনিগুলি সংস্কৃত ধ্বনিমালায় থাকলেও বাংলায় এই ধ্বনিগুলির দীর্ঘ উচ্চারণগুলি লোপ পেয়েছে। অতএব দীর্ঘ ই, দীর্ঘ উ ইত্যাদির উচ্চারণ বাংলায় নেই। কিন্তু সংস্কৃত ভাষা থেকে আগত শব্দগুলির বানানে দীর্ঘ ই, দীর্ঘ উ ইত্যাদি বর্ণগুলির অস্তিত্ব রয়েছে। ব্যুৎপত্তিগত দিক থেকে যে শব্দের বানানে দীর্ঘ ই, দীর্ঘ উ আছে, সেই শব্দের বানানে দীর্ঘ ই এবং দীর্ঘ উ প্রযুক্ত না হলে বানান কিন্তু শুদ্ধ হবে না। যেমন নদী শব্দের বানানে দীর্ঘ ই না বসালে বানান কিন্তু অশুদ্ধ হবে। তাই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বাংলা ধ্বনিমালায় দীর্ঘ ই এবং দীর্ঘ উ এর অস্তিত্ব না থাকলেও বাংলা বর্ণমালায় দীর্ঘ ই এবং দীর্ঘ উ এর অস্তিত্ব কিন্তু রয়ে গেছে। আর এখানেই আমাদের সমস্যার কারণ নিহিত রয়েছে। আমরা দীর্ঘ ই এবং দীর্ঘ উ উচ্চারণ করি না বটে, কিন্তু বানানে লিখি। এই সমস্যার সমাধান হেতু কিছু কিছু দীর্ঘইকারান্ত শব্দের ক্ষেত্রে যেখানে বিকল্পে হ্রস্বইকার ব্যবহার সম্ভব, সেই ক্ষেত্রে দীর্ঘ ই এর জায়গায় হ্রস্ব ই লেখার সুযোগ দেওয়া হয়েছে। যেমন শ্রেণী শব্দটির বানানে শেষে দীর্ঘ ই এবং হ্রস্ব ই দুরকমই লেখা যেতে পারে, তাতে বানানে অশুদ্ধির সম্ভাবনা নেই। এই ধরনের কয়েকটি শব্দের তালিকা ব্যাকরণ বইতে দেওয়া আছে, এখানে দেখিয়ে দেওয়া হলো। সংস্কৃত
ইনভাগান্ত শব্দগুলি কর্তৃকারকের একবচনে দীর্ঘইকারান্ত হয়ে থাকে এবং বাংলাতেও তাই হবে। এক্ষেত্রে দীর্ঘইকে হ্রস্বই করে দেওয়ার কোনো সুযোগ নেই, আমাদের এটা মনে রাখতে হবে। যেমন সংস্কৃততে গুণিন একটি ইনভাগান্ত প্রাতিপদিক বা মূল শব্দ। এই গুণিন শব্দটির কর্তৃকারকের একবচনে দীর্ঘইকার হয়ে থাকে, শব্দটি হয় গুণী। এই দীর্ঘইকারান্ত কর্তৃকারকের একবচনের রূপটি অর্থাৎ গুণী শব্দটি বাংলা ভাষায় মূল শব্দ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের শব্দগুলির শেষে দীর্ঘইকারই করতে হবে, হ্রস্বই করলে ভুল হবে। কয়েকটি ইনভাগান্ত মূল শব্দ ও তার কর্তৃকারকের একবচনের রূপ এখানে দেখিয়ে দেওয়া হলো। এই ইনভাগান্ত শব্দগুলি অন্য তৎসম শব্দের সাথে সমাসবদ্ধ হলে কিংবা তৎসম প্রত্যয়যুক্ত হলে শব্দগুলির প্রাতিপদিকের হ্রস্বই বজায় থাকে। যেমন মন্ত্রী শব্দটির সাথে সভা শব্দটি সমাসবদ্ধ হলে হবে মন্ত্রিসভা। এই মন্ত্রিসভা শব্দতে মন্ত্রী বানান হবে হ্রস্বই। আবার সহযোগী বানান দীর্ঘই হলেও তা প্রত্যয় যুক্ত হবার পর সহযোগিতা শব্দটির বানান হবে হ্রস্বই। সংস্কৃত ব্যাকরণ যা বাংলা ভাষায় গৃহীত তার নিয়ম অনুযায়ী তৎসম শব্দ বা প্রত্যয়ের সাথে যুক্ত হলেই একমাত্র এই ইনভাগান্ত শব্দগুলি হ্রস্বইকার হবে। কিন্তু যদি অতৎসম প্রত্যয়ের বা শব্দের সাথে যুক্ত হয় তবে শুধু শব্দের শেষে যেমন দীর্ঘইকার থাকে তেমনই থাকবে। যেমন মন্ত্রী শব্দটির সাথে একটি বিদেশি প্রত্যয় গিরি যদি যুক্ত হয় তাহলে শব্দটি হবে মন্ত্রীগিরি। এখানে মন্ত্রীগিরি শব্দটিতে মন্ত্রী বানানে দীর্ঘই হবে, হ্রস্বই হবে না কিন্তু। তদ্ভব ও অন্যান্য অতৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘস্বর হ্রস্ব হয়ে যাবে। যেমন পক্ষী তৎসম শব্দ দীর্ঘইকারান্ত হলেও অতৎসম পাখি শব্দটি হ্রস্বইকারান্ত হবে। আবার তৎসম ধুলা শব্দটিতে দীর্ঘৌকার হলেও অতৎসম ধুলো শব্দটিতে কিন্তু হ্রস্বৌকার হবে। বিদেশি শব্দের ক্ষেত্রেও হ্রস্বই এবং হ্রস্বৌ অর্থাৎ হ্রস্ব স্বরধ্বনি ব্যবহার করাটাই নিয়ম। যেমন ইভ শব্দটিতে দীর্ঘই হবে না, হ্রস্বই হবে, যেহেতু ইভ একটি বিদেশি শব্দ। টেবিল শব্দটি হ্রস্বই হবে, দীর্ঘই হবে না, কারণ এটি একটি বিদেশি শব্দ। আবার কি এর বানানের দুই রকম বৈচিত্র্য আছে, কয় হ্রস্বই কি এবং কয় দীর্ঘই কি। কি এর কোন বানান কোথায় কিভাবে প্রয়োগ করা হয় তা এখন উদাহরণ সহযোগে দেখে নেওয়া যাক। তুমি কি খাবে? এই প্রশ্নের উত্তর হতে পারে হ্যাঁ অথবা না। আবার তুমি কি খাবে? এই প্রশ্নের উত্তর হিসাবে তুমি কি খেতে চাও তা বলতে হবে। লক্ষ্য করো, দুটি প্রশ্নে
কি বলার টোন আলাদা আলাদা ছিল। তুমি কি খাবে আর তুমি কি খাবে। কয়ের হ্রস্বই কি এবং কয় দীর্ঘই কি বলার টোন আলাদা এবং সেখানেই কয় হ্রস্বই কি এবং কয় দীর্ঘই কি এই দুই কি এর অর্থ পার্থক্য ঘটে যাচ্ছে। আপাত দৃষ্টিতে এক মনে হলেও দুটো কি এর অর্থ কিন্তু আলাদা। প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বাচক হলে সেই কি এর বানান হবে কয় হ্রস্বই, আর প্রশ্নের উত্তর কথায় দিতে হলে সেই কি এর বানান হবে কয় দীর্ঘই। এই কারণে কিভাবে, কি রকম, কি জন্য এইগুলিতেও দীর্ঘইকার দেওয়া কি হবে, যেহেতু এই প্রশ্নগুলির উত্তরও কথাতেই দিতে হবে। বিস্ময় বা আবেগ বোঝানোর জন্য অনেক সময় কি এর ব্যবহার হয়, সেখানেও কি এর বানান কয় দীর্ঘই হবে। যেমন কি সুন্দর ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে কি এর বানান হচ্ছে কয় দীর্ঘই। এখানে কি শব্দটির মধ্যে দিয়ে বিস্ময় বা আবেগ বোঝানো হয়েছে। অ এর উচ্চারণ বৈচিত্র্য। অ অ হিসেবেই উচ্চারিত হয়, যেমন বলা। এই শব্দে বয়ের সাথে যে অ আছে তার উচ্চারণ অ এর মতোই হয়েছে। আবার অ এর উচ্চারণ অনেক সময় ও এর মতন হয়ে থাকে, যেমন কার্য। এই শব্দের শেষে যে অ আছে তার উচ্চারণ ও এর মতো হয়েছে। আবার অ এর উচ্চারণ অনেক সময় লুপ্ত হয়ে যায়, যেমন জ্ঞান শব্দটির শেষে যে অ আছে তার উচ্চারণ লুপ্ত হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে যে অ এর উচ্চারণ যেরকমই হোক না কেন লেখবার সময় বানানে কিন্তু অই লিখতে হবে। উদাহরণ হিসাবে আমরা সহজ শব্দটিকে দেখতে পারি। সহজ শব্দটিতে দন্ত স, হ এবং বর্গীয় জ এই তিনটি ব্যঞ্জনধ্বনির সাথেই তিনটি অস্বরধ্বনি আছে এবং তিনটি অস্বরধ্বনিরই তিন রকম উচ্চারণ হয়েছে এই একই শব্দে। দন্তস্বয়ের সাথে প্রথম যে অটি রয়েছে তার উচ্চারণ অ এর মতন হয়েছে। আবার হ এর সাথে যে অ রয়েছে তার উচ্চারণ ও এর মতন হয়েছে। আর বর্গীয় জয়ের পরে যে অ রয়েছে শব্দের শেষে তার উচ্চারণ লুপ্ত হয়ে গেছে। কিন্তু অ এর উচ্চারণ যেরকমই হোক না কেন সহজ শব্দটির বানানে কিন্তু তিন ক্ষেত্রেই অই লেখা হয়েছে। অধ্যায়ের পরবর্তী অংশ পরবর্তী ক্লাসে পড়া হবে।